আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ইশফাক আহমেদ, এমএস অর্থোডন্টিক্স, এমএস করেছি ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিএসএমইউ আন্ডারে। আমরা আহ, একটা নতুন একটা ওয়েব সিরিজ ডিমিস্টিফাইং বায়োমেকানিক্স শুরু করেছিলাম। গত পর্বে আমরা দেখেছি যে কনকারেন্ট ফোর্স সিস্টেম কিভাবে কাজ করে এবং তার ইম্পর্টেন্সটা কি, আমাদের ক্লিনিক্যাল লাইফে আমরা কিভাবে কনকারেন্ট ফোর্স সিস্টেমটাকে ইউটিলাইজ করতে পারি। আজকে আমরা নন কনকারেন্ট ফোর্স সিস্টেম নিয়ে আলোচনা করব। কনকারেন্ট ফোর্স সিস্টেম ছিল যে একটা নির্দিষ্ট পয়েন্টে যে ফোর্সগুলো কাজ করছে সেগুলো কিভাবে কাজ করে, সেগুলোর দিক কি হবে, সেগুলোর সেন্স কি হবে, সেগুলো ম্যাগনিটিউড কি হবে, সেগুলোকে আমরা কিভাবে সামেশন করব, সেগুলোকে কিভাবে কম্পোনেন্টে ভাগ করব, সেগুলো আবার রেজাল্টেন্টটা কিভাবে আমরা অর্জন করব, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা আলোচনা করব যে ফোর্সগুলো আসলে যদি ভিন্ন ভিন্ন পয়েন্টে কাজ করে এবং একসাথে অনেকগুলো ফোর্স যদি কাজ করে তাহলে সেগুলোর ইফেক্টটা কি হবে, বা সেগুলো ম্যানেজমেন্টটা বা সেগুলো অ্যানালাইসিসটা কিরকম হবে তার উপরে। কারণ আমাদের দাঁতের উপর কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে নির্দিষ্ট ফোর্সই কাজ করে না, আমাদের অনেকগুলো দাঁতের উপরে বা অনেকগুলো পয়েন্টের উপরে কিন্তু আমরা অনেকগুলো ফোর্স একসাথে আমাদের কাজ করে অর্থোডন্টিক সিস্টেমের মধ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে যদি ফোর্সগুলো প্যারালাল থাকে তাহলে হচ্ছে যে তাদের যে রেজাল্টেন্ট বা ডিরেকশনটা আমরা কিভাবে বের করবো। প্যারাল ফোর্সের আমরা রেজাল্টেন্টটা বের করবো সাধারণত এদের এরিথমেটিক যে ফোর্স লেভেলটা আছে বা ফোর্স ম্যাগনিটিউডটা আছে, মানে F1 হচ্ছে 100G এবং হচ্ছে F2 হচ্ছে 100G এবং এরা 30 মিলিমিটার দূরত্বে কাজ করছে। এদেরকে যদি আমরা এদের টোটাল রেজাল্টেন্ট বের করতে চাই তাহলে তাদের অ্যারিথমেটিক যে যোগফলটা, অর্থাৎ 100 গ্রাম আর ওই দিক থেকে 100 গ্রাম 200 গ্রাম, সেটাই হবে তার এরিথমেটিক যোগফল। ঠিক এরকম ভাবে যে এদের যোগফলটাই হচ্ছে আমাদের এরিথমেটিক যোগফল। আর যদি ফোর্সগুলো যদি প্যারালাল না থাকে, ফোর্সগুলো যদি বিভিন্ন দিকমুখী হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের তাদের আগে কম্পোনেন্টে ভাগ করে নিতে হবে। আমরা জানি যে কোনো ফোর্সে দুটো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, একটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট। হরিজন্টাল কম্পোনেন্টটা আমরা সেই ফোর্সটার সাথে যদি আমরা সাইন কস থিটা গুণ করি তাহলে হচ্ছে আমরা ভার্টিক্যাল বা আমরা হরিজন্টাল ফোর্স কম্পোনেন্টটা পেয়ে যাই, এবং সেই ফোর্সটার সাথে যদি আমরা তার সাইন থিটা গুণ করি তাহলে তাকে তার সেখান থেকে আমরা তার ভার্টিক্যাল কম্পোনেন্টটা পেয়ে যাই। তাহলে এই হবে যে কোনো ফোর্সকে যদি তার নন প্যারালাল ফোর্স থাকে তাহলে তাদের ভার্টিক্যাল এবং হরিজন্টাল এই দুটো কম্পোনেন্টটা আমাদেরকে ডিভাইড করে তারপর ভার্টিক্যাল কম্পোনেন্টগুলো যোগ করতে হবে এবং হরিজন্টাল কম্পোনেন্টগুলো যোগ করতে হবে। সেভাবে আমরা মূল ফোর্সটা পেয়ে যাব। এখন আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট সম্বন্ধে একটু ক্লিয়ার ধারণা থাকা উচিত, সেটা হচ্ছে মোমেন্ট। আমরা জানি যে তার একটা সাবস্টেন্স, কারণ প্রতিটা সাবস্টেন্স প্রতিটা বস্তুরই কি থাকে, যার কিনা ভার আছে তার একটা ভার কেন্দ্র থাকে। একটা নির্দিষ্ট বিন্দুতে তার সমস্ত ভরটা কেন্দ্রীভূত থাকে এবং সেই বিন্দু দিয়ে যদি আমরা তাকে ফোর্স ক্রিয়েট করি তাহলে সে সাধারণত সরল রেখায় মুভ করে। আমাদের দাঁতের ক্ষেত্রে এই ভর কেন্দ্রটাকে আমরা বলতেছি রেজিস্ট্যান্স অফ আমরা বলতেছি সেন্টার অফ রেজিস্ট্যান্স। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে হচ্ছে যে প্রতিটা দাঁতের একটা সেন্টার অফ রেজিস্ট্যান্স থাকে। যে সেন্টার অফ রেজিস্ট্যান্স বরাবর যদি আমরা কোনো বল প্রয়োগ করি বা কোনো ফোর্স অ্যাপ্লাই করি তাহলে সে কি করবে, সে হচ্ছে সরল রেখায় মুভ করবে বা সেই টুথের ট্রান্সলেশন হবে, পিওর ট্রান্সলেশন হবে। যেহেতু আমরা অনেক সময় ওই সেন্টার অফ রেজিস্ট্যান্স বরাবর ফোর্সটা অ্যাপ্লাই করতে পারি না, আমরা অধিকাংশ ক্ষেত্রে ফোর্সটা অ্যাপ্লাই করি হচ্ছে দাঁতের ব্র্যাকেটের উপরে, যে ব্র্যাকেটটা কিনা তার সেন্টার অফ রেজিস্ট্যান্স থেকে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে, তাই না? তাহলে এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে দাঁতের যে সেন্টার অফ রেজিস্ট্যান্সে একটা ঘূর্ণন, একটা টেন্ডেন্সি তৈরি হয় বা রোটেশনের একটা টেন্ডেন্সি তৈরি হয়। সে যে রোটেশনের যে টেন্ডেন্সি তৈরি হচ্ছে সেই রোটেশনের টেন্ডেন্সিটাই হচ্ছে আমাদের মোমেন্ট। আমরা জিনিসটাকে একটা উদাহরণ হিসেবে ধরতে পারি, যেমন হচ্ছে আমরা যদি একটা বল্টুকে বা নাটকে যদি ঘোরাতে চাই বা খুলতে চাই বা লাগাতে চাই তাহলে আমরা রেঞ্জ ইউজ করি। রেঞ্জটা কেন ইউজ করি, কারণ হচ্ছে যে এই নাটটাকে যদি আমি ঘোরাতে চাই তাহলে হচ্ছে কিন্তু এই জায়গায় ফোর্স প্রয়োগ করে আমি সহজে ঘোরাতে পারবো না। সো একে যদি আমি একটা রেঞ্জ দিয়ে ঘোরানোর চেষ্টা করি এবং এই জায়গায় যদি একটা নির্দিষ্ট দূরত্বে যদি আমি একটা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এই যে জায়গায় ফোর্সটা কিনা ফিল হচ্ছে সেই জায়গায় কিন্তু এই ফোর্সটা সরাসরি লিনিয়ার ওয়েতে ফিল না হয়, সেটা তাকে কিছু রোটেশনাল ওয়েতে ফিল হচ্ছে, তার একটা রেডিয়াল একটা
ফোর্স এখানে ক্রিয়েট হচ্ছে। ঠিক এরকম এই জন্য আমরা রেঞ্চ ইউজ করি। আর রেঞ্চের যত যে যে মোমেন্ট থেকে বা যে পয়েন্ট থেকে আমরা ফোর্সটা ফিল করতে চাই, সেই পয়েন্ট থেকে আমরা যত দূরে অগ্রসর করব, এই পয়েন্টে কিন্তু ফোর্সটা তত বেশি আমরা অনুভব করবো, রেডিয়াল ফোর্সটা। তো এই জায়গায় আমি 100 G অ্যাক্সিয়াল ফোর্স দিলাম বা লিনিয়ার ফোর্স দিলাম, তার দূরত্ব কত ছিল 10 মিটার দূরত্ব। তাহলে আমি এই যে এই পয়েন্টটাতে আমি কতটুকু রেডিয়াল প্রেশার অনুভব করব, রেডিয়াল ফোর্স অনুভব করব, সেটা হচ্ছে যে এই ফোর্স ইন্টু এ ডিস্টেন্স, 100 G ইন্টু 10 মিলিমিটার, তাহলে টোটাল 1000 গ্রাম মিলিমিটার ফোর্স কিন্তু আমরা রেডিয়াল ফোর্স বা ঘূর্ণন ফোর্স কিন্তু আমরা এখানে ফিল করব। এই জিনিসটাই আমরা দাঁতের ক্ষেত্রে ফিল করি। দাঁতের সেন্টার অফ রেজিস্ট্যান্স থাকে দাঁতের মাঝ বরাবর, এবং হচ্ছে আমরা দাঁতের ব্র্যাকেটে ফোর্স ক্রিয়েট করি। সুতরাং সেই দাঁতটা তার অ্যাক্সিয়াল যে মুভমেন্ট বা লিনিয়ার যে মুভমেন্ট, সেই লিনিয়ার মুভমেন্টের সাথে সাথে কিন্তু একটা রোটেশনাল মুভমেন্ট তৈরি হয়। এই রোটেশনাল মুভমেন্ট দাঁতটা ঘুরে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। এই ঘুরে যাওয়ার প্রবণতাটাই হচ্ছে মোমেন্ট। এখন কাপড় কি জিনিস? কাপড় হচ্ছে যদি আমরা একটা নির্দিষ্ট পয়েন্টে যদি বলটা ফোর্সটা অ্যাপ্লাই না করে যদি তার পাশাপাশি দুইটা অপোজিট সাইড থেকে আমরা যদি ফোর্সটা অ্যাপ্লাই করি, তাহলে এখানে দেখা যাচ্ছে কি এই লিনিয়ার মুভমেন্টটা কিন্তু বন্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়, একটা আরেকটাকে অপোজ করে। তাহলে কি থাকে? শুধুমাত্র তার ঘূর্ণন বা হচ্ছে রোটেশনাল মুভমেন্টটা কিন্তু শুধুমাত্র ক্রিয়াশীল থাকে। এই জন্য সেই বস্তুটার ক্ষেত্রে যেখানে আমরা ফোর্সটা ফিল করছি, সেখানে কিন্তু তার কোনো লিনিয়ার মুভমেন্ট হয় না, তার শুধুমাত্র রোটেশনাল মুভমেন্ট হয়। এই রোটেশনাল মুভমেন্ট হচ্ছে দুটি বিপরীতধর্মী আপনার ফোর্সের কারণে, একে বলা হচ্ছে কাপল। কাপলের ক্ষেত্রে কাপল কিন্তু একটা ফ্রি ভেক্টর, তার মানে হচ্ছে এর কোনো নির্দিষ্ট দিক নেই। আমরা যে কোনো সাইডে আমরা ফোর্স প্রয়োগ করি না কেন, সে কি করবে? সে ঘুরে যাওয়ার প্রবণতাটা তার অক্ষুণ্ণ থাকবে। এবং আমরা কাপড়ের ক্ষেত্রে অনেক সময় দেখি যে এটা কি করে, এটা লিনিয়ার মুভমেন্ট না থাকলেও তার কিন্তু আপ এন্ড ডাউন মুভমেন্ট থাকতে পারে। ক্লক ওয়াইজ বা কাউন্টার ক্লক ওয়াইজ রোটেশনের উপর ডিপেন্ড করে সে উপরে এবং নিচের দিকে মুভ করতে পারে। এখন আসি এই বেসিক কনসেপ্টগুলোকে আমরা দাঁতের উপরে অ্যাপ্লাই করি। এই যে দাঁতের এখানে যে অক্লুসাল সারফেস থেকে যদি আমরা কল্পনা করি, তাহলে হচ্ছে দাঁতের সেন্টার অফ রেজিস্ট্যান্স এই পিঙ্ক রোটেশনটা বা পিঙ্ক সার্কেলটা হচ্ছে আমাদের, পিঙ্ক না, এটা এটা পার্পল সার্কেলটা হচ্ছে আমাদের সেন্টার অফ রেজিস্ট্যান্স। সেন্টার অফ রেজিস্ট্যান্স থেকে আমরা এখানে কি করলাম? দুইটা বল প্রয়োগ করলাম। এই দুটা বলের মধ্যে মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 4 মিলিমিটার। সুতরাং এখানে কি হচ্ছে? একটা বল যদি যে সাইডে থাকতেছে আর একটা ফোর্স যদি তার অপোজিট সাইডে থাকে, তাহলে অবশ্যই এখানে একটা কাপলের তৈরি হবে, এবং সেই কাপলের পরিমাণটা কত হবে? এই ফোর্স এবং হচ্ছে এই ডিস্টেন্সের গুণের সমান। 300 ইন্টু 4 ইকুয়াল টু 1200 বা 1200 গ্রাম মিলিমিটার। এই এবং তার যেহেতু এই দিক থেকে আমরা এই সেন্টার অফ রেজিস্ট্যান্স এই পাশে আমরা বল প্রয়োগ করছি, সুতরাং তার সার্কেলের মুভমেন্ট হবে আপনার কাউন্টার ক্লকওয়াইজ মুভমেন্টটা হবে। এভাবে আমরা সাধারণত একটা কাপল ব্র্যাকেটের মাধ্যমে আমরা একটা তীর্থের মধ্যে একটা মোমেন্ট বা কাপল তৈরি করতে পারি, মোমেন্ট ও কাপল তৈরি করতে পারি। এবং কাপলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই জিনিসটা কিন্তু আমরা কোন জায়গায় তৈরি করবো সেটা কোনো নির্দিষ্ট নেই, আমরা যে কোনো জায়গায়, এই জায়গায় যদি আমরা ফোর্স ক্রিয়েট করি, এই জায়গায় যদি ফোর্স ক্রিয়েট করি, বা এই জায়গায় যদি ফোর্স ক্রিয়েট করি, এ বি বা সি যে কোনো প্রান্তে যদি আমরা ফোর্স ক্রিয়েট করি, তাহলে সেন্টার অফ রেজিস্ট্যান্সে সে একই রকম ফোর্স ফিল করবে। এই যে আমরা আগে বলেছিলাম যে আমরা সাধারণত একটা দাঁতের যে মুভমেন্ট গুলো আছে, সেই মুভমেন্ট গুলোকে আমরা বিভিন্ন নাম দিয়েছি। কোনোটাকে আমরা রোটেশন নাম দিয়েছি, কোনোটাকে আমরা টিপিং নাম দিয়েছি, কোনোটাকে আমরা টর্ক নাম দিয়েছি। কিন্তু আসলে মূল থিম গুলো কিন্তু একই। মূল থিম গুলো হচ্ছে দুটা পয়েন্টে আমরা বিপরীতমুখী বল প্রয়োগ করার কারণে দাঁতের যে একটা ঘূর্ণন মোশন তৈরি হচ্ছে বা ঘুরে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হচ্ছে, সেটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে, তাই না? এই জায়গায় কি হচ্ছে? তাতে রোটেশন হচ্ছে। আমরা এই জায়গায় একটা কাপল মোমেন্ট তৈরি হচ্ছে, এই জায়গায় একটা মোমেন্ট তৈরি হচ্ছে, দুটো মোমেন্টের কারণে সে পিওরলি তার রোটেশন হচ্ছে। এই জায়গায় কি হচ্ছে? এই জায়গায় একটা আপওয়ার্ড ফোর্স তৈরি হচ্ছে, এটা ডাউনওয়ার্ড ফোর্স তৈরি হচ্ছে, অপোজিট ফোর্স তৈরি হচ্ছে। সুতরাং এখানেও তার টিপিং হচ্ছে, কিন্তু এটা এক ধরনের আসলে কাপলিং। এবং এই জায়গায় টর্কের ক্ষেত্রে কি হচ্ছে? টর্কের ক্ষেত্রে এই জায়গায় কিন্তু টর্কের এই যে আমাদের যে স্লটটা আছে, সেই স্লটের এই পাশে কিন্তু একটা আপওয়ার্ড ফোর্স এবং স্লটের ওই পাশে বা ইনওয়ার্ড সাইডে একটা ডাউনওয়ার্ড ফোর্স তৈরি হচ্ছে। এটা কি হচ্ছে? একটা
বিপরীতমুখী একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে। মানে এখানেও কিন্তু একটা ঘূর্ণন বা রোটেশনাল মুভমেন্ট তৈরি হচ্ছে, এটাকে আমরা কাপল বলি। এখন আমরা একটা ক্লিনিক্যাল পিকচারের দিকে আসি, যে এই ক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে দেখা গেল যে তার মিডলাইন ডেফিসিয়েন্সি আছে, মিডলাইন শিফটিং আছে, ঠিক আছে, মিডলাইনটা শিফট হয়ে গেছে। মানে কিন্তু আমরা যদি এই যে এক্সরেতে যদি হিসাব করে দেখি, তাহলে তার এপিক্যাল বেসটা কিন্তু তার শিফট হয়নি। তার মানে তার যে শিফটিংটা হয়েছে, শিফটিংটা শুধুমাত্র এই টুথের পজিশনের কারণে তার শিফটিংটা হয়েছে, অ্যাপিক্যাল রিজিয়নে বা অ্যাপিক্যাল বেসে তার কোনো শিফটিং হয়নি। সেই ক্ষেত্রে আমরা যদি একটু ওয়াইজলি আমরা যদি ব্র্যাকেটগুলো বসাই, এবং যদি এই যে এই মুভমেন্ট এবং কাপলের বিষয়টাকে কনসেপ্টটাকে যদি আমরা ইউটিলাইজ করার চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে যে কোনো ধরনের কোনো কমপ্লেক্স ডিজাইন ছাড়াই আমরা এই দাগটা কারেকশন করে ফেলতে পারবো। এই যে এখানে আমরা ঠিক মতো ব্র্যাকেট বসানোর ফলেই দেখা গেছে যে মিডলাইন কারেকশনটা হয়ে গেছে। এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ এবং ওয়াইজ একটা বিষয় তারা নিয়ে আসছে, খুব ইন্টেলিজেন্ট একটা বিষয় নিয়ে আসছে। যে এখানে দেখেন, এখানে হচ্ছে যে সেকেন্ড মোলার দাঁতটা কিন্তু অনেক বেশি টিপ হয়ে আছে। এই যে এই জায়গায় যে ক্রস বাইটটা তৈরি হলো, সেই ক্রস বাইটটা তৈরি হচ্ছে এন্টায়ারলি এই পোস্টেরিয়রটিতে মুভমেন্টের কারণে, তার টিপিং মুভমেন্টের কারণে। সো এই ক্ষেত্রে তার লিঙ্গ ভার্সন হওয়ার কারণে, ঠিক আছে। এই ক্ষেত্রে যদি আমরা 16-22 মিটি ওয়্যারকে যদি আমরা টুইস্টেড করে যদি এই দুই জায়গায় প্রবেশ করি, এবং এই 6-7-এর ক্ষেত্রে আমরা যে 16-22 ওয়্যারটাকে আমরা 16-22 ইঞ্চি ওয়্যারটাকে প্রবেশ করলাম, সেটাকে একটা টুইস্ট করে আমরা কি করলাম, আমরা সেকেন্ড প্রিমোলারে ঢুকাই দিলাম। তাহলে এখানে তার এই পাশে একটা কাপল তৈরি হলো, মুভমেন্ট তৈরি হলো, তার অপর পাশে একটা মুভমেন্ট তৈরি হলো। এই মুভমেন্টের কারণে কিন্তু এই 6-7টা কিন্তু তার লিঙ্গ ভার্সন থেকে সে তার প্রপার পজিশনে চলে আসলো। আর যদিও এখানে এই সেকেন্ড প্রিমোলারটা বা 5টা অনেক বেশি লিঙ্গ ভার্সন হয়ে গেছে, আমরা এখানে ট্রিটমেন্ট প্ল্যান হিসাবে রেখেছিলাম যে এই প্রিমোলারটাকে আমরা এক্সট্রাকশন করব। সো এখানে এই ক্ষেত্রে যে ধরনেরই সাইড এফেক্ট তৈরি হোক না কেন, আমাদের মূল টার্গেট ছিল এই 7টাকে সঠিক পজিশনে পৌঁছায় নিয়ে আসা। তো আমরা মোমেন্টটাকে ওয়াইজলি ইউজ করলাম। ডিটারমাইনিং দ্য পয়েন্ট অফ ফোর্স অ্যাপ্লিকেশন অফ দ্য রেজাল্টেন্ট। আসলে এখানে রেজাল্টেন্টের ফোর্স অ্যাপ্লিকেশনটা আমরা কিভাবে করবো? এই যে আমরা প্রথমে একটা ছবি দেখেছিলাম যে দুইটা প্যারালাল ফোর্স, একটা হচ্ছে 100G আর একটা হচ্ছে 100G, এবং তাদের মাঝখানে ডিস্টেন্স ছিল 30 মিলিমিটার। তো এই রেজাল্টেন্ট ফোর্সটা আমরা কিভাবে বের করবো? রেজাল্টেন্ট ফোর্সটা আমরা ধরেছি, রেজাল্টেন্ট ফোর্সের দুটা লিনিয়ার যোগফল, লিনিয়ার যোগফল কত ছিল? 200G লিনিয়ার যোগফল ছিল। লিনিয়ার যোগফল থেকে এটা কোথায় আমাদের ফিল হবে, এই জিনিসটা কোথায় আমরা অনুভব করব, সেই জিনিসটাতে এখানে বলা হয়েছে যে এটা যে কোনো জায়গায় যত দূরে যাওয়া যাক না কেন, এটা আসলে কোনো যে কোনো জায়গায় আমরা একই রকম ফোর্সটা ফিল করব। কিন্তু আমাদের হিসেবে সুবিধার জন্য এখানে আমাদের কি করতে হবে, আমাদের এই জায়গাটাকে একটা ইকুইলিব্রিয়াম অবস্থায় আনতে হবে, এবং তার সেন্টার অফ রেজিস্ট্যান্সের সে কি পরিমাণ মোমেন্টটা ক্রিয়েট হচ্ছে, সেই মোমেন্টটাকে আগে বের করতে হবে। কারণ আমরা জানি মোমেন্ট ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স। তো এখানে ডিস্টেন্স কত? 3 মিলিমিটার, এখানে ফোর্স কত? 100G। সুতরাং এই দাগটা, এই ফুল সেগমেন্টটা কি ধরনের মুভমেন্ট ফিল করতেছে, সেটা হচ্ছে আমাদের এই -300G গ্রাম মিলিমিটার মুভমেন্ট সে ফিল করতে পারতেছে। আর মুভমেন্টের সাইডটা কোন দিকে হবে? যেদিকে ফোর্স থাকবে সেদিকে মুভমেন্টের সাইডটা হবে। যেহেতু ফোর্সটা আমাদের লেফট সাইডের দিকে আছে, সুতরাং তার মুভমেন্টের যে সাইডটা, সেই সাইডটা হবে কাউন্টার ক্লকওয়াইজ। এবং কাউন্টার ক্লকওয়াইজ যদি মুভমেন্ট থাকে, সেই কাউন্টার ক্লকওয়াইজ মুভমেন্টকে আমরা সাধারণত মাইনাস দিয়ে প্রকাশ করি, এবং ক্লকওয়াইজ মুভমেন্টগুলোকে আমরা সাধারণত পজিটিভ সাইন দিয়ে আমরা প্রকাশ করি, আর কাউন্টার ক্লকওয়াইজ মুভমেন্টকে আমরা নেগেটিভ সাইন দিয়ে আমরা প্রকাশ করি। এখন হচ্ছে ইকুইভ্যালেন্স অফ ফোর্স। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, ইকুইভ্যালেন্স অফ ফোর্স। কারণ আমরা জানি যে একটা দাঁতে সবকিছুই সবসময় সাম্য অবস্থা বিরাজ করে। সুতরাং কোনো একটা পোর্শনে যদি আমরা কোনো ফোর্স বা মোমেন্ট ক্রিয়েট করি, তাহলে তার অপর পোর্শনেও তার মোমেন্ট এবং তার ফোর্সের যোগফল সবসময় একই থাকে। এটাই হচ্ছে ইকুইভ্যালেন্স অফ ফোর্স। তাহলে আমাদের সেই ইকুইভ্যালেন্স অফ ফোর্সটাকে আমাদের কি করতে হবে? আমাদের ওই তার সেন্টার অফ রেজিস্ট্যান্সে আমাদের ইকুইভ্যালেন্স অফ ফোর্সটাকে আমাদের প্রকাশ করতে হবে। আমাদের সবসময় সেই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে।
যেমন এই জায়গায় যে আমরা জানি যে এই রুটটাকে আমরা যদি কোনোভাবে মুভ করাতে চাই, তাই না, তখন আমাদের ফোর্সটা কোন দিক থেকে অ্যাপ্লাই করতে হবে। তার এই পাশে যদি সেন্টার অফ রেজিস্ট্যান্স থাকে, পুরো রুটটাকে মুভ করতে চাই, তাহলে আমাদের 200G ফোর্সটা কিন্তু আমাদের রুট বরাবর প্রয়োগ করতে হবে। কিন্তু আমরা এই রুট বরাবর ফোর্সটাকে প্রয়োগ করতে পারি না, আমরা ফোর্সটাকে সবসময় প্রয়োগ করি কি ব্র্যাকেট বরাবর। তাহলে এই ব্র্যাকেট বরাবর আমরা ফোর্স প্রয়োগ করলে, যে কোনো ফোর্স প্রয়োগ করলে, এই রুট বরাবর ফোর্স প্রয়োগ করলে ডাটা যেভাবে মুভ করতো সেভাবে কিন্তু মুভ করবে না, এটা এন্টায়ারলি ডিফারেন্ট ভাবে মুভ করবে। এবং যে পয়েন্ট অনুসারে দাঁতটা, যে পয়েন্টের দিক থেকে বা যে পয়েন্টটাকে সেন্টার করে দাঁতটা মুভ করবে, তাকে বলা হচ্ছে সেন্টার অফ রোটেশন। এখানে এই যে এই ব্লু সার্কেলটা হচ্ছে সেন্টার অফ রোটেশন। এখানে দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে সেন্টার অফ রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে সেন্টার অফ রোটেশন। সেন্টার অফ রেজিস্ট্যান্স হচ্ছে এই যে এই দাঁতটার মাঝখানে যদি আমরা একটা সেন্টার কল্পনা করি, যে সেন্টারে কিনা তার ভর কেন্দ্রটা অবস্থিত, এবং যে সেন্টার বরাবর একটা ফোর্স প্রয়োগ করে সেই দাঁতটা লিনিয়ার মুভমেন্ট হবে, সেটা হচ্ছে সেন্টার অফ রেজিস্ট্যান্স। আর দাঁতে আমরা যে কোনো জায়গায় ফোর্স প্রয়োগ করি না কেন, দাঁতটা কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টকে কেন্দ্র করে সে মুভ করবে। যে পয়েন্টকে কেন্দ্র করে সে মুভ করতেছে বা সার্কেল হচ্ছে, তাকে বলা হয় সেন্টার অফ রোটেশন। এখানে এই জায়গায় যদি কোনো পয়েন্ট থাকতো তাহলে এটা সেন্টার অফ রেজিস্ট্যান্স। আর এই জায়গায় সে যেহেতু এই যে রুট পোর্শনে আমরা 200G ফোর্স প্রয়োগ করার কারণে সে ক্রাউন পোর্শনকে কেন্দ্র করে ঘুরে যাচ্ছে, সুতরাং তার সেন্টার অফ রোটেশন হবে এই ক্রাউন পোর্শনে। ঠিক আছে, এখন আমরা ঠিক তার এই মুভমেন্টটাকে আমরা এই জায়গায় ফোর্স দিয়ে অ্যাপ্লাই করতে চাই, তাহলে কি করতে হবে, আমরা এই জায়গায় যদি ফোর্স অ্যাপ্লাই করতে চাই, মনে করি যে তাকে কি করতে হবে, তাকে হচ্ছে আমরা এই ক্রাউন বরাবর তাকে মুভ করাইতে হবে, তাহলে তার সাথে কি করতে হবে, তার সাথে একটা মুভমেন্ট আমাদের অ্যাড করে দিতে হবে। কারণ এই জায়গায় ফোর্সটা ক্রিয়েট করার ফলে, এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে তার একটা লিনিয়ার মুভমেন্ট হচ্ছে, তার একটা মোমেন্ট হচ্ছে। সেই মোমেন্টটাকে যদি আমরা অপোজ না করতে পারি, এবং সেই মোমেন্টটাকে অপোজ করার সাথে সাথে যদি আমরা এক্সট্রা মোমেন্ট অ্যাড করতে না পারি, তাহলে কিন্তু এই দাগটা সেন্টার অফ রোটেশনটা এই পাশে চলে আসবে না। এটাকে আমরা কি করলাম, আমরা যেহেতু এই জায়গা থেকে ফোর্সটা আমরা এই ব্র্যাকেট পজিশনে নিয়ে আসছি, তাহলে এই ডিস্টেন্সটা কত হচ্ছে, ডিস্টেন্সটা 12 মিলিমিটার হচ্ছে, এবং আমরা ফোর্স কত দিচ্ছি, 200 মিলিমিটার, 200 গ্রাম ফোর্স দিচ্ছি। তাহলে আমাদের যে রোটেশন, যে মুভমেন্টটা অ্যাড করতে হবে তাতে এই মুভমেন্টটা পাওয়ার জন্য, সেটা হচ্ছে এই 200 ইন্টু 12 মিলিমিটার, এই 2400 গ্রাম মিলিমিটার। এতটুকু মুভমেন্ট যদি আমরা এক্সট্রা এই জায়গায় অ্যাড করতে পারি, তাহলে আমাদের দাঁতের মুভমেন্ট, এই জায়গায় আমরা দাঁতের ফোর্স ক্রিয়েট করলে যে ধরনের মুভমেন্ট হতো, আমরা ব্র্যাকেটে ঠিক একই পরিমাণ মুভমেন্ট আমরা পেয়ে যাব। এই যে এখানেও ঠিক ওরকম ভাবে দেখানো হয়েছে যে আমরা সাধারণত ফোর্স প্রয়োগ করি কোথায়, ব্র্যাকেটে ফোর্স প্রয়োগ করি। ব্র্যাকেট থেকে আমাদের সেন্টার অফ রেজিস্ট্যান্সের একটা ডিস্টেন্স থাকে। ঠিক আছে, সুতরাং হচ্ছে এখানে আমরা যতটুকু ফোর্স অ্যাপ্লাই করছি, 200 গ্রাম ফোর্সটা অ্যাপ্লাই করছি, সেটা তো মুভ করবে, এই জায়গায় মুভ করবে না, এটা তো দাঁতটা ফিল করবে হচ্ছে সেন্টার অফ রেজিস্ট্যান্সে। তাহলে সেন্টার অফ রেজিস্ট্যান্সে সে কি ফিল করবে, সেন্টার অফ রেজিস্ট্যান্সে সে কিন্তু ফোর্সটার সাথে সাথে তার যে ডিস্টেন্সটা আছে 7 মিলিমিটার, তাহলে কত, 7 দুগুণে 14, টোটাল 1400 গ্রাম মিলিমিটার, সে কিন্তু সেন্টার অফ রেজিস্ট্যান্সে এই 1400 গ্রাম মিলিমিটার মোমেন্টও সে ফিল করবে। তাহলে আমাদের এখানে আমরা এই ফোর্সটাকে যদি আমরা ইকুইভ্যালেন্স করতে চাই সেন্টার অফ রেজিস্ট্যান্সে, তাহলে আমাদের কি করতে হবে, এই ফোর্সটাও অ্যাড করতে হবে 200G লিনিয়ার ফোর্স, এবং তার সাথে আমাদের অ্যাড করতে হবে 7 ইন্টু 200 ইকুয়াল টু 40,000 গ্রাম মিলিমিটার মুভমেন্ট অ্যাড করতে হবে। যেটা কাউন্টার ক্লকওয়াইজ মুভমেন্ট, সুতরাং হচ্ছে এর সাইন হবে অবশ্যই নেগেটিভ সাইন।